আত্মহত্যা মহাপাপ নরকে গমন, অনেকবারই আপনাদেরকে এই কথাটা বলেছি। কিন্তু একটা কথা জানেন কি, যারা ধরো ওইরকম সুইসাইড করতে যায়, মেইনলি যদি গলায় দড়ি দিতে যায়, হয়তো প্রথমবার সফল হয় না, তারপর যদি ইচ্ছাটাও মরে যায় যে না আর আত্মহত্যা করব না, তখন নাকি আহ মানে সেই দড়ি নাকি ডাকে। তো এরকমই একটা ঘটনা কিন্তু চলে এসছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো বুঝেই গেছেন আজকে কেমন একটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসছে। আর সত্যি মানে আমি যে সময়কার ঘটনা না, সিচুয়েশন গুলো যখন এখন আজ 2024-এ বসে ভাবার চেষ্টা করি, তো সত্যি আমার না কোথাও না কোথাও মনে হয় যে সত্যি মানুষগুলি আহ, কতটুকু কষ্টের মানে মুখে হয়তো পড়েছিল, যেটা হয়তো এখন এই সমাজে আমরা খুব ইজিলি হয়তো অনেকেই একসেপ্ট করে নিয়েছি ব্যাপারটা। তো ঘটনা অনামিকা পাঠিয়েছেন, খুবই একটা মারাত্মক ঘটনা। এইরকম ঘটনা এতদিন আমি শেয়ার করেছি তোমাদের কাছে, এত এত ঘটনা এইরকম ঘটনা শেয়ার করিনি। একদম অদ্ভুত একটা ঘটনা, ভয়ঙ্কর অদ্ভুত একটা ঘটনা। অ্যান্ড অলসো জয়দার একটা ছোট্ট ঘটনা আছে, ওটা ইনক্লুড থাকবে। তো যারা ভাবছো যে ঘটনা পাঠাবে, কি করে পাঠাবে, পাঠিয়ে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারো। রিকোয়েস্ট করবো দুটোকেই যাতে মানে ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম হ্যান্ডেলকে তোমরা ফলো করে রাখো, কারণ আপডেট দিতে থাকে। আর প্রতি সপ্তাহে তো 3 দিন আসে, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার। যে শনিবারে লাইভ আসলে আর কি রবিবারে এপিসোড দেই না, যখন শনিবারে লাইভ আসতে পারি না রোববারে এপিসোড পেয়ে যাও তোমরা। তো প্রচুর প্রচুর ঘটনা চাই, তাড়াতাড়ি পাঠাও। তো আর দেরি করবো না, শুরু করছি অনামিকা মাসিমুনি। ঠিক আছে, অনামিকা মাসিমুনি, বিকজ উনি বয়োজ্যেষ্ঠ বলছে, আমি বোধহয় তোমার মাসির মতোই হব, তুমি মাসিমুনি ডেকো। তো অনামিকা মাসিমুনি নাম প্রকাশে অনিচ্ছুক। তো ঘটনাটা ঘটেছিল 85-90 ওই রকম, মানে 1985 থেকে 90-র মধ্যে। তখন অনামিকা মাসিমুনি মানে স্কুল, মানে একজন ফ্রেন্ডের কথা উনি বলেছেন। তো এখন দেখো, যেমন আমি জীবনের 1001 গল্পে আমার দ্বিতীয় চ্যানেলে অনেকবার আমি 3-4 জন আমার সঙ্গে শেয়ার করেছেন যে ওনারা অন্তরে রাধা বাহিরে কৃষ্ণ, বা বাহিরে রাধা অন্তরে কৃষ্ণ। ঠিক আছে, ট্রান্সজেন্ডার বলো বা ওইরকম কমিউনিটির কথা আমি বলছি, যে এখন আমরা আস্তে আস্তে এটা একসেপ্ট করে নিয়েছি। আর এটা যে ন্যাচারাল, এটা হরমোনের জন্য হয়, এটা কিন্তু কেউ ইচ্ছাকৃত ভাবে করে না। যদিও এখনো অনেক জায়গায় এমন আছে যেটা এরা মানে অনেকেই আছেন যে এটাকে খুব ন্যাচারাল ভাবে একসেপ্ট করতে পারেনি। 85-এ 90 থেকে এরকম কোনো মানুষ ছিল না যে সত্যি, যারা হয়তো বহিরঙ্গে কৃষ্ণ ছিলেন কিন্তু অন্তরে নিজেকে রাধা ফিল করতেন, ছিলেন নাকি? ডেফিনেটলি ছিলেন, তখন হয়তো বহিঃপ্রকাশটা অত ঘটতো না। আজকে অনামিকা মাসিমুনি কিন্তু কিছু এমনই একটা ইনসিডেন্ট শেয়ার করেছে, কারণ উনি কিন্তু জীবনের 1001 গল্পেও দেখেছেন। তো বলছে যে তুমি নাম প্রকাশ করো না, এক্সাক্ট নাম দিও না, তুমি তোমার মতে গুছিয়ে নাও। তো ঘটনাটা হলো, অনামিকা মাসিমুনি একজন ওনার ফ্রেন্ড ছিল, ছেলে ছিল, এবং তার নাম বিনোদ ছিল। কিন্তু যেহেতু ও একটু মানে মেয়েদের মতো আচরণ করতো বলে সবাই ইয়ার্কি মেরে বিনোদিনী ডাকতো। বাট ও এতে কিন্তু রাখতো না, ও খুব খুশি হতো, বিকজ ও কিন্তু অন্তরে নিজেকে নিজে মেয়ে হিসেবেই মানে মানতো। ওয়ারেস ওর মা বাবা বলো, সমাজ বলো, এই জিনিসটাকে কিন্তু তখন খুবই বাজেভাবে নিয়েছিল। তো ইনফ্যাক্ট বিনোদকে ওরা মানে অনামিকা মাসিমণি বলছে কোনোদিনও বিনোদিনী ডাকতাম আর বেনু বেনু বলেই ডাকতাম। ও কিন্তু খুশি হতো যে ওকে ফিমেল হিসাবে আমরা ইয়ে করছি, রেকগনাইজ করছি বা অ্যাকসেপ্ট করছি, ও তাতে খুশি। মানে ও যে ওর বাহিরের সত্তাটাকে ও হয়তো অ্যাকসেপ্ট করতে পারেইনি রুমকি কোনোদিনও। কিন্তু তখন এখন যেমন তোমরা বলো যে এটা খুব ন্যাচারাল হরমোনের জন্য হয়, তখন কিন্তু এই জিনিসটা আমাদের কাছে এতটা ক্লিয়ার ছিল না। আমরা না বরং সত্যি কথা বলতে গেলে পাড়া প্রতিবেশী বলো, ইনফ্যাক্ট নিজের মা বাবাই ওকে বকতো কি মেয়েদের মতো আচরণ করে, মেয়ালি আচরণ করে, এরকম ভাবে উল্টা পুল্টা কথা বলতে থাকতো। ঠিক আছে, ঠিক আছে। তো অনামিকা মাসিমণি বললো যে রূপকি জানো তো, এক জায়গায় যখন তুমি অনেকবার ঘা খেতে খেতে জায়গাটা না সুন পড়ে যায়, মানে অবশ হয়ে যায়, তখন কিন্তু আর ফিলিংস আসে না তোমার মনে, ব্যথারও ফিল হয় না। তো এগুলো শুনতে শুনতে ও না ইউজ টু হয়ে গেছে, তো ওর এখন ড্যাম কেয়ার হয়ে গেছিল বিনু, বেনু বলেই বলছি আমি ওনাকে, হ্যাঁ। তো ঠিক আছে, তো বলছি যে যখন আমরা মানে ইয়েতে উঠি, ডিগ্রি উঠি, তো আমার আর বেনুর একই সাবজেক্ট ছিল। আর বেনুর মানে আমরা ধরো 3-4 জন মেয়ে বন্ধুর মধ্যে বেনুও কিন্তু কমন ফ্রেন্ড ছিল, মানে মেয়ে বন্ধুই বেশি ছিল। তখন যেহেতু প্রথম প্রথম কলেজে গেছিলাম, ওনার 12 ক্লাস অব্দি কিন্তু উনি স্কুলেই পড়েছেন। তো যখন উনি প্রথম প্রথম কলেজে যান না, তো ইউনিয়নের একজন দাদা ছিল যার নাম হীরক ছিল, ওরা মানে দাদা বলেই সম্বোধন করেছে। তো হীরক এসে ওনাদের তখন র্যাগিং এর একটা নাকি বলছে, ওরকম র্যাগিং না হলেও কিন্তু কখনো কখনো র্যাগিংটা হতো, খুব বাজেভাবেই হতো, যে মানে মেন্টালি প্রেশার আর কি। তো যাই হোক, তো তখন হীরকদা এসে নাকি বলেছিল যে তোমাদের যদি কেউ র্যাগিং করে,
বলবে যে হীরকদাকে জানিয়ে দেবো, হীরকদার সঙ্গে পরিচয় আছে, ওইটুকুনি বললেই হলো। তো বেশ ভালোই ছিল। আর এরকম মানে সিনিয়র থাকলে সত্যি খুব ভালো লাগে। আর হীরকদা দেখতে সুন্দর, অ্যান্ড সত্যি কথা বলতে টল ডার্ক হ্যান্ডসাম, যেটাকে বলে, একদম এক্স্যাক্টলি সেই রকমই ছিলেন উনি। হ্যাঁ, তো কোথাও না কোথাও বেনু কিন্তু লাভ এট ফার্স্ট সাইট, আমি একটা কথা বারবার বলছি, ও কিন্তু অন্তরে রাধাই ছিল। তো ইটস কোয়াইট অবভিয়াস ওর জন্য কোথাও না কোথাও ওকে পছন্দ করা শুরু করলো। কিন্তু ব্যাপারটা কি হয়েছে বলতো, ওই এখন যেমন অনেকে বহিঃপ্রকাশ করে দেয় যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি, সো হোয়াট, আমি এই জেন্ডার, তখন কিন্তু মানুষের বলতেও সংকোচ বোধ করতো, জিনিসটাকে মনেই রেখে দিত। কিন্তু অনামিকা মাসিমণি বলছে বলে জানিস তো, মানে ইয়ে যে বেনু খালি না হীরকদার কথা বলতো, বলছি যে হীরকদা খালি মানে কিছু চান্স পেলে হয় না, যেমন আমাদের ক্ষেত্রেও হয়েছে, হয়নি যে তা না যে কিছু ছুতো পেলে মানে তোমার প্রেমিকের ব্যাপারে তুমি বলছো, মানে ওর ওর ব্যাপারে কথা বলাও একটা স্যাটিসফ্যাকশন, একটা খুশি, মনে একটা খুশি এনে দিত চোখে মুখে। এক্স্যাক্টলি সেম থিং কিন্তু বেনুর সাথেও হচ্ছিল। তো হীরকদার একজন ফ্রেন্ড ছিল যার সঙ্গে অনামিকা মাসিমণির মানে বেশ ভালো পরিচয়, এবং পরবর্তীকালে নাকি মাসিমণি ওনাকেই বিয়ে করেন। হ্যাঁ, তো বেশ ভালো পরিচয়। আর যেহেতু ওদের একটা রিলেশন ছিল, তো বারবার নাকি বেনু হীরকদার ব্যাপারে অনামিকা মাসিমণিকে জিজ্ঞেস করতেন, ইয়ে করতেন। তো আমি বেনু বেনু বলছি, বেনু বেনু নামটাই দিচ্ছি, হ্যাঁ, আমি আর কোনো কিছু লাগাচ্ছি না এখানে, যেহেতু ওনার নাম কিন্তু অন্য কিছু। হ্যাঁ, তো যাই হোক, বারবার খালি হীরকদার কথা জিজ্ঞেস করতেন। একবার মানে হীরকদার সেই ফ্রেন্ড যে মানে অনামিকা মাসিমণির এখন হাজবেন্ড বলেছে যে মানে ওর একটা গার্লফ্রেন্ড আছে অন্য কলেজে পড়ে, খুব ভালো মেয়ে, আর ওদের তো প্রায় ক্লাস 10 থেকে নাকি রিলেশন। তো তখন মানে কথায় কথায় না, ওই যে গার্লস গ্রুপের মধ্যে তো বললাম বেনুও ছিল, অনামিকা মাসিমণি বলছে যে হ্যাঁ হ্যাঁ মানে হীরকদা তো মানে ওদের ডিগ্রি কমপ্লিট করে ওর বাবার বিজনেস জয়েন করবে, তার কিছুদিন পরেই তো ওর তো গার্লফ্রেন্ড ঠিকই আছে, বিয়ে করবে। তো এই কথাটা শোনার পরেই নাকি বেনুর মুখটা পুরো কালো হয়ে যায়, কেমন হয়ে যায়, মানে কেমন যেন, মানে মন মরা, তুমি যাকে প্রচন্ড ভালোবাসো তার লাইফে যদি কেউ এসে যায় তোমার কেমন ফিল হবে, খানিকটা ওইরকম টাইপের। যদিও তখন বলছে অনামিকা মাসিমণি বলছে কালো হয়েছে, কিন্তু রুমকি আমরা তো অতটা বুঝতাম না, ওর সঙ্গে ইয়ার্কি ঠাট্টা করতাম, কিন্তু মাথায় কোনোদিনও কল্পনাতেও আসেনি যে ও ছেলে হয়ে আরেকজন ছেলেকে পছন্দ করতে পারে। ঠিক আছে, তো যখন উনি পাস আউট করেন, বিজনেস জয়েন করেন, যেহেতু ইউনিয়নের সঙ্গে ছিলেন, মাঝে মধ্যে তো কলেজে উনি পাক দিতেন, অনেক এক দুইবার নাকি ওনার গার্লফ্রেন্ডকে নিয়েও এসেছেন। এবং বেনু নাকি ওই হীরকদাকে দেখে, ওর গার্লফ্রেন্ডকে দেখে মানে রাগে মন খারাপে ওই জায়গাটা ত্যাগ করে চলে যেত। তো যেহেতু অনামিকা মাসিমণির ফ্রেন্ড হীরকদার মানে অনামিকা মাসিমণি উড বি হাজবেন্ড তো হীরকদার ফ্রেন্ড ছিলেন না, তো ওদের সঙ্গে তো ভালো কথাবার্তা ছিল। ইনফ্যাক্ট অনামিকা মাসিমণির যে মানে হীরকদার যে মানে হবু বউ, ওর সঙ্গে অনামিকা মাসিমণির খুব ভালো কথাবার্তা হতো। ঠিক আছে, ফাইন। তো এরকম করতে করতে ডিগ্রি কমপ্লিট হওয়ার পর, বুঝতে পারছো তো আমি 85-90-এর কথা বলছি, ডিগ্রি কমপ্লিট করে নেওয়া মানে বহুত বড় থিং, বড় ব্যাপার। তো অনামিকা মাসিমণির সঙ্গে মানে বিয়ে বিয়ে ঠিয়ে ঠিক। তখন অনামিকা মাসিমণি বলছে আমাদের ইয়েতেও কিন্তু প্রবলেম হয়েছিল, প্রেমী তখন না কি হতো রুমকি, পট করে না নিজে পছন্দ করা, হয়তো মা বাবা রাজি হলো, পাড়া প্রতিবেশী কি বলবে বলে মা বাবা কিন্তু এগোতে চাইতো না, তো অনেক কষ্টে আমার বিয়েটা হয়, পছন্দ হয়েছিল, তারপর বিয়েটা হয়। বিয়ে হওয়ার পর তার ধরো 6-7 মাস পর হীরকদার বিয়ে আর কি। হ্যাঁ, তো হীরকদার বিয়ে যখন ঠিকঠাক হয়েছে, তো যেহেতু আমার হাজবেন্ডের খুব ভালো ফ্রেন্ড ছিল, আমি শুরু থেকেই ছিলাম, তো তখন তো আর ওরকম ফোন টোন ছিল না, ল্যান্ডলাইনও সবার ঘরে থাকতো না। তো যখন বাবার বাড়ি যায় তখন বান্ধবী ঠান্ধবীরা আসে, বেনুর বাড়িতেও, বেনুর বাড়ি অনামিকা মাসিমণির বাড়ি থেকে বেশি দূর ছিল না, তো ও দেখা করতে আসতো, মেইনলি দেখা করতে আসা মানে হীরকদার ব্যাপারে আর কি ইনফরমেশন নাও। তো সেদিন নাকি বেনু এসে বলছে কি রে হীরকদার খবর কি রে, ভালো আছে তো, হ্যাঁ বিয়ে কবে করছে, এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি জানার জন্য। তো সাদা মানে কাদানি অনামিকা মাসিমণি তো মানে বলছে, মানে আমি তো কল্পনাও করতে পারিনি যে ও কেন জানার চেষ্টা করছে। তো আমি বলছি যে হ্যাঁ ওই তো ওদের তো বিয়ে ঠিক, পাটিপত্র ঠিকই হয়ে গেল, তো করবে তো, এই তো ডেট ফিক্সডও হয়ে গেল, এখন ওই বিয়ের কেনাকাটি, তো হীরকদার মা তো বলেছে যে আমাকে যেতে কেনাকাটি করার জন্য, বৌমার জন্য, যেহেতু আমি ওকে ভালো করে চিনি, ওর টেস্ট তো বুঝি, শাড়ি ঠাড়ি আমাকে কিনা, মানে কেনার সময় আমাকে থাকতে বলেছে। বুঝছি, ও আচ্ছা। এই ইনসিডেন্টটা হওয়ার অনামিকা দি ধরো বাড়ি এসছে, তার 2 দিন পরে শোনে যে বেনু আত্মহত্যা করার চেষ্টা করেছে, গলায় দড়ি দেওয়ার চেষ্টা করেছে, ওকে বাঁচিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, তো যেহেতু আর কি পট করে ওনার পক্ষে আসা সম্ভব ছিল না, খবর ওনার বান্ধবী দিয়েছিলেন ওনাদের বাড়িতে গিয়ে, তো বলছে ঠিক আছে আমি একদিন গিয়ে দেখা করব। তো 1 সপ্তাহ পর আবার খবর পেয়েছে যে বেনু আবার গলায় দড়ি দিতে গেছে,
আবার হসপিটালে ও তখন মানে খুবই যায় যায় অবস্থা, যাই হোক আবার ওকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসা হয়েছে। তো এইবার না অনামিকা মাসিমুনি যায়, বলছে আমি ওদের বাড়িতে যাই, যদিও আমার মা মানা করেছিল, মানে যেহেতু আত্মহত্যা করে মানে তখন একটা অন্যরকম মানুষের ইয়ে থাকে না, কি দরকার ওর বাড়ি যাওয়া, হ্যাঁ ওর মা মানে কেমন যেন আর কি, মানে কি বলবো আর কি, যে এগুলির থেকে যত দূরে থাকো ততই ভালো, কেন না আত্মহত্যা কেন কেন বা আত্মহত্যা করতে গেছে ওরকম টাইপের। তো তখন বলছে অনামিকা মাসিমণি বললেন যে আমি গেছি জানো রুমকি রুমকি গিয়ে হিরোকে মানে হিরো বলছি সরি বেনুকে আমি জিজ্ঞেস করলাম যে কিরে তুই তোর মাথায় ভীমরতি হয়েছে, তুই কেন আত্মহত্যা করতে গেছিলি? বলছে তখন না ও হাউ হাউ করে কেঁদে ফেললো, বলছে আমি না কাউকে বোঝাতে পারি না, তোরা 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 শুনলেও হয়তো হাসবি, হয়তো আমাকে ঘৃণা করবি, বলবি এটা কি করে পসিবল, কিন্তু আমি না হিরোকে মনে মনে খুব ভালোবাসি রে। আর আমি না ওকে না অন্য কারোর সঙ্গে কিছুতেই আমি আমি না ভাবতে পারছি না ও অন্য কারোর সঙ্গে থাকবে বা ও অন্য কারোর সঙ্গে ইয়ে করবে। আমি না ওই প্রথমবার আমি আত্মহত্যা করতে চেষ্টা করেছিলাম, তারপরে তো মা বাবা বাঁচিয়ে নিয়েছে। আর বিশ্বাস করে মা বাবার সেই কান্না মানে কান্নার মুখ দেখে, মা বাবার সেই ইমোশন দেখে না আমি প্রমিস করেছি নিজে নিজে যে আমি আর কোনোদিনও এরকম উল্টাপুল্টা স্টেপ নেব না, আমি ভুলে যাব, আমি হিরোকে ভুলে যাব। কিন্তু জানি না রে সেদিন কি হলো, আমি কিভাবে ঝুলে গেলাম, আমার না কোনো হুঁশ নেই। আমার এইটুকুনি মনে আছে আমি ঘুমোতে গেছিলাম বিছনায়, আমার যখন চোখ খুললো হুঁশে আসলাম দেখি আমি নার্সিং হোমে। কিন্তু সবাই আবার কান্নাকাটি করছে বলে কেন তুই আবার করতে গেলি, কিন্তু তুই বিশ্বাস কর আমি কিন্তু এবার কিচ্ছু জানি না কখন আমি কি করেছি, আমার কোনো সেন্স নেই। তখন না অনামিকা বলছে তুই বললেই হলো, তুই নিজেকে সামলা, এরকম কি হয় নাকি, এরকম এরকম হতে পারে নাকি ছেলে ছেলেকে বিয়ে করবে, ছেলে ছেলেকে ভালোবাসে। তো বলছে আমি না তোদেরকে বোঝাতে পারবো না রে, আমি মানে এক্সকিউজ মি, বেনু যেটা বললো যে আমার না জানিস তো মেয়েকে বিয়ে করবো আমার ওটা আসে না, মেয়ের প্রতি আমার কোনো ফিলিংস আসে না, কিন্তু হিরকদার প্রতি আসে, হিরকদাকে খুব ভালো লাগে, মানে হিরকদাকে জড়িয়ে থাকে এরকম। তো অনামিকা ওনাকে অনেক বুঝিয়ে টুঝিয়ে অনামিকা মাসিমণি অনেক বুঝিয়ে টুঝিয়ে বাড়ি চলে গেলেন। তো বলছে জানো তো আমার মনে না জানিস একটু টেনশন কিন্তু ছিল ইয়ের ব্যাপারে, হিরকের বেনুর ব্যাপারে, হিরকদার ব্যাপারে, যে হিরকদার বিয়ের সময় বেনু না আবার কোনো ইয়ে দেয়। তখন উনি নাকি ওনার হাজবেন্ডকে সব খুলে বলে যে জানো এতদিন ধরে বলি না এই এই উপায়। তো ওনার হাজবেন্ড বলছে যে এ কি বলছো, মানে ওনার জন্য ব্যাপারটা একটু অন্যরকম ছিল, যদিও মানে আহ, তখন মানে ট্রান্সজেন্ডার ঠিক বলবো না, হিজড়া তখনও ছিল, কিন্তু আহ, ও তো ওইরকম ছিল না, ও তো পুরো ছেলেদের মতোই শার্ট প্যান্ট পরতো, ছেলেদের মতোই সবকিছু ছিল, মানে কোথাও না ওনারা মিলাতে পারছিলেন না ব্যাপারটা, মানে বুঝতে পারছো তো সময়টা দেখো খালি, হ্যাঁ আমি কিন্তু 2024 বা টোয়েন্টিজ এর ঘটনা শেয়ার করছি না, আমি এইটিজ এর ঘটনা শেয়ার করছি, হ্যাঁ। তো যাই হোক ওই দৌরান কি হয়েছে, 2-3 মাস নাকি ঠিক ছিল, হিরকদার বিয়ে ঠিয়ে হয়ে যায়, খুব ভালো মতো বিয়ে হয়। তো বলছে যে অনামিকা মাসিমণি বললেন যে দেখো ফোন টোন তো আর ওরকম ছিল না, তো আমি না ইচ্ছে করেই কিছু বলিনি, যদিও মানে ওই ইনসিডেন্টটার পরে বেনুও কিন্তু আর হিরকদার ব্যাপারে জিজ্ঞেস করতো না, মানে বুঝতে পারছিলাম যে ও নিজেকে সংযত করার চেষ্টা করতো, আমিও আর আগ বাড়িয়ে কিছু বলিনি। তো হিরকদাদের বিয়ে হওয়ার পর ওরা হানিমুন বোধহয় দার্জিলিং গেছিল, হানিমুন থেকে এসে এক্সকিউজ মি, ওই মেয়েরা 1 মাসের জন্য নায়র যায় না বাবার বাড়ি, মানে একা যায়, যে ওই ওর বউ গেছে। ইন দ্যাট টাইম আবার এক বান্ধবী দৌড়াতে দৌড়াতে এসে অনামিকাকে খবর দিলেন, অনামিকা মাসিমণিকে, যে বেনু গলায় দড়ি দিয়েছে, এবার কিন্তু বেনুকে আর বাঁচানো যায়নি, হ্যাঁ ওর মা বাবার অবস্থা নেই, তুই একটু যাবি না ওকে শেষ দেখা দেখতে? তো ও তো মানে অনামিকা মাসিমণি তো হাউ হাউ করে কাঁদছে, ওনার হাজবেন্ডকে বলছে, সবকিছু করছে। তো ওনার হাজবেন্ড বলছে যে না তোমার এত ভালো বন্ধু, দেখা তো করে আসা উচিত। তো ওনার হাজবেন্ডও গেছিলেন ওনার সাথে, এবং মানে দেখে আর কি প্রণাম টনাম করে শেষ যাত্রা শেষ ইয়ে দেখা দেখা করে উনি চলে এসেছেন। আসার পর তোমারে বলছে যে আমরাও খুব কষ্টে ছিলাম, কিন্তু যাই হোক আস্তে আস্তে তো দেখো সময়ের সঙ্গে সঙ্গে সবারই আর কি কাজে ফিরতে হবে, আস্তে আস্তে নিজের মনটাকে বোঝানোর চেষ্টা করছি। তো এই বেনু মারা যাওয়ার 20 দিন পর তোমার হিরকদার ওয়াইফ আসে, এবং তার 1 সপ্তাহ পর হঠাৎ আমার হাজবেন্ডের মুখে শোনা গেল, বললামই টেলিফোন কিন্তু সবার ঘরে ছিল না, মুখে মুখেই যতটুকু প্রচার হওয়ার, যেহেতু হিরকদার খুব ভালো ফ্রেন্ড ছিলেন অনামিকা মাসিমণির হাজবেন্ড। তো উনি বলছেন যে হিরকের বউ পাগল হয়ে গেছে। বলছে পাগল হয়েছে মানে? বলছে জানি না, তুমি দেখতে যাবে নাকি? তো বলছে পাগল হয়ে গেছে, দেখতে যাব, কি হয়েছে, ও কি পাগলামি করছে, ওকে তো এতদিন ধরে দেখলাম, হীরক দাও ওর সঙ্গে এতদিনের রিলেশন ছিল, কো এরকম তো কিছু ছিল না। তো বলছে ওটাই তো বুঝতে পারছি না এরকম কেন করছে। বলছে কি হয়েছে? তখন হীরকদাই নাকি অনামিকা মাসিমণির হাজবেন্ডকে বলেছেন যে প্রথম কি হয়েছে, আহ
প্রথম তো বুঝতে পারি না, হীরকদাকে আষ্টে পৃষ্ঠে খালি জড়িয়ে রাখতে চায়, হীরকদাকে দোকান যেতে দেয় না, বলছে দোকান যেতে হবে না, মা বাবার সাথে কথা বলতে দেয় না। হ্যাঁ, মানে সকাল বিকাল যেমন বিছানার মধ্যে মানে হীরকদাকে জড়িয়ে রাখে, ঠিক আছে ওইরকম মানে ওই হীরকদা বলছে কি ও যে আমাকে ধরে না, ধরার মধ্যে মানে আমি না আমার ওই আগে সেই ইয়েকে পাচ্ছি না, কেমন যেন অন্যরকম অন্যরকম ফিল হচ্ছে। হ্যাঁ, তারপর বলছেন যে আহ, আমাকে কোথাও যেতে দেয় না, মা বাবাকে আমার কাছে আসতে দেয় না, মা বাবা যদি কোনো কথা বলতেও যায় ডাকতেও আসে মা বাবাকে কামড়াতে যায়, বাথরুম খুলে টয়লেট করে পটি করে। হ্যাঁ, ছেলেদের মতো বাথরুম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মেয়েরা তো বসে করে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে করে। হ্যাঁ, আর মানে ওর না চাল চলনটা কেমন অদ্ভুত, আমি ঠিক ধরতে পারছি না। তো তখন মানে ইয়ে হীরকদাই বলেছিলেন অনামিকা মাসিমণিকে যে ডক্টর তো দেখিয়েছি, ভালো মানে ইয়ে হলে আর একটু ভালো জায়গায় নিয়ে যেতে বলেছে বাবা মা, আর মা বলছে যে একটু ওই মানে ঝাড়ফুঁক যে করে গুণিন ওঝাকে একটু ডাক দেবে, যেহেতু নতুন বিয়ে হয়েছে হাওয়া বাতাসও লাগতে পারে। তো ওই দৌরানই নাকি অনামিকা মাসিমণি এবং ওনার হাজবেন্ড বলছে যে মানে অনামিকা মাসিমণি ভয় পাচ্ছিলেন যে যদি অ্যাগ্রেসিভ হয়ে যায়, যদি ওদেরকে অ্যাটাক করে। তো তখন বললেন যে ঠিক আছে আমরা জাস্ট দেখা করব, ওর সামনে আমরা যাব না, ঠিক আছে ওরকম বুঝে অনামিকা মাসিমণি আর মানে ওনার হাজব্যান্ড গেছেন, সোফায় বসেন এবং হীরকদাকে বলেছেন যে না আমরা দেখবো না, যদি আমাদেরকে দেখে আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় তুমি বরং থাকো, ওর কাছেই থাকো, আমি মাসিমণি মেসোর সঙ্গে কথা বলে যাই। তো অনামিকা মাসিমণি তো ওনার হীরকদার মা বাবার সঙ্গে কথা বলছেন। তো হীরকদার মাই বলছে যে ভাবছি কাউকে মানে দেখাবো গো, আর চোখে দেখা যায় না, বৌমাকে তো এতদিন ধরে চিনি, বিয়ের আগেও চিনতাম, এই বৌমা আর ওই বৌমার মধ্যে ফারাক আছে, মানে হাওয়া বাতাসই লাগলো, এখন তো জানোই নতুন নতুন বিয়েতে কত রকম নিয়ম টিয়ম মেনে চলতে হয়, ও কি কি করতে কি করেছে, কোথাও চলে গেছিল নাকি, বলতে বলতে অনামিকা মাসিমণি কথা বলছে তো ওই রুম থেকে অনামিকা মাসিমণিকে মানে একটা নিক নামে ডাকতেন বেনু, ওই নামে বলছে কে রে, এলি নাকি তুই, বাবা কতদিন পরে তোর সময় হলো, ভুলেই গেছিস আমাকে, বলে না হেলতে ডুলতে দেখি হীরকদার ওয়াইফ আসছে, অ্যান্ড অনামিকা মাসিমণি তো খপ করে নাকি বলছে আমি তোমার মেশোকে এরকম করে ধরে নিয়েছি। আমি তো ভয় ঠকঠক করে কাঁপছি, আর ও না এসে চেয়ারটা টেনে বসে আমাকে এমন ভাবে কথা বলছে, আর বলছে জানো তো রুমকি, আমি যখন কথা বলছি আমার মনে হচ্ছে কি আমি হীরকদার ওয়াইফের সঙ্গে নয়, আমি আমার ছোটবেলার বন্ধু বেনুর সঙ্গে কথা বলছি, আর অ্যাজ ইফ ও আমাদের সঙ্গে এরকম করে কথা বলছে, স্কুলের বন্ধু এরকম। মানে ওনার ঠকঠক করে অনামিকা মাসিমণি বলছে আমি না ঠকঠক করে কাঁপছি। তো হীরকদা তো বুঝে গেছে যে আমি ভয়ে অবস্থা শেষ, হীরকদা ওকে বুঝিয়ে বাজিয়ে ঘরে নিয়ে গেছে। তখন অনামিকা মাসিমণি নাকি ওনার মানে হীরকদার মাকে বলেছে মাসিমণি ইয়ে মাসিমা আপনি তাড়াতাড়ি আনেন কোনো গুণী নুঝাকে, ওর কথাটা না আমার অন্য একজনের কথা মনে পড়ছে যে এই পৃথিবীতে নেই। হ্যাঁ, ওর যে মানে তোমার বৌমার যে আদব কায়দাগুলি আমার একজন এমন একজনের কথা মনে করিয়ে দিচ্ছে যে এই পৃথিবীতে নেই, ও ওরকম স্টাইলে কথা বলতো, ও আমাকে এই নামে ডাকতো। তখন হীরকদার মা বলছে বলছে আমিও তো তাই ভাবছি যে বৌমা তোমাকে চেনে কিন্তু বৌমা তো তোমাকে এই নামে ডাকে না, তোমাকে হঠাৎ এই নামে কেন ডাকা শুরু করলো। তো অনামিকা মাসিমণি বলছে পরের রুম কি আমি আর যাইনি, পরে আমি আমার হাজবেন্ডের মুখে শুনি যে ওরকম পীর বাবা একজন দরগা মানে ওখানে আর ওঝা খুঁজে পায়নি, দরগার থেকে পীরকে নিয়ে আসেন। তো পীর যখন ওকে পুরো ঝাড়ায় ঠাড়ায় তো নিজের মুখ থেকেই নাকি কবুল করেছে সে বেনু, সে খুব ভালোবাসতো হীরককে, এবং মানে ও হীরকের ইয়ে করতে পারিনি, হীরককে ছাড়তে পারিনি, কিন্তু ও এটাও কবুল করেছে যে আমার একটা ভুল হয়ে গেছিল, আমি প্রথমবার আমি করেছি কিন্তু পরে দুইবার এবং থার্ড অ্যাটেম্পে তো মারাই গেছে যখন অ্যাটেম্প নিয়েছিল, তখন কিন্তু ও নিজে ইচ্ছাকৃত ভাবে করেনি, বলছে আমি ওটা কিভাবে করেছি আমি জানি না, যখন আমার ইয়ে এসছে আর কি, যখন আমি মানে স্তম্ভিত ফিরেছি তখন আমি এই জগতের বাসিন্দা না, এবং আমি খুব উন্মুক্ত ফিল করছি, আর আমি যাকে ভালোবাসি তার কাছেই চলে এসেছি, এবং সে যাকে ভালোবাসি আমি তার শরীরেই প্রবেশ করে গেছি। তো যাই হোক পীর বাবা নাকি অনেক রকমের দুয়া দরদ করে নানা রকম জল পড়া ঠরা দিয়ে তো ও মানে হীরকদার ওয়াইফের শরীর থেকে বেনুর আত্মাটাকে মুক্ত করিয়েছে, এবং মানে অনামিকা মাসিমণিকে হীরকদার মা বলেছে যে তুমি ওর মা বাবাকে বলো যাতে ওর একটা এরকম ভাবে মানে এমন একটা মানে সৎকার করতে হবে বা এমন কিছু রিচুয়ালস করতে হবে, পিণ্ডদান হোক হোয়াট এভার, যাতে ওর আত্মাটা মুক্তি পায়, না হলে কিন্তু প্রচন্ড কষ্ট পাচ্ছে। তো যাই হোক অনামিকা মাসিমণি তো ওটা পাচন করিয়েই দিয়েছিলেন,
এবং তারপর যাই হোক রিচুয়ালস করার পর নাকি আর কোনো রকমের প্রবলেম হয়নি। যদিও অনামিকা মাসিমণি বলছেন যে আমি জানি না রুমকি হয়তো এটা পজেস করেছিল বলে কি না, আমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমার বাচ্চা যখন ক্লাস 5-এ পড়ে তখন গিয়ে কিন্তু হিরকদার বাচ্চা হয়। অনেকদিন নাকি ওরা খুব টেনশনে ছিলেন। তো যাই হোক এটা এমনিও নর্মালও হতে পারে, সব তো আর প্যারানর্মালের লগে রিলেট হতে পারে না, নাকি হতেও পারে। কি বলবো, তোমরা বলো তো কমেন্ট সেকশনে এটা কি ছিল। এন্ড সত্যি ছিল না প্রচন্ড অন্যরকম ঘটনা। আমার তো মানে 1985 থেকে, মানে 85ই ধরি আমি, ওই স্থানে যদি নিজেকে কল্পনা করো এবং ওই সোসাইটির কথা যদি ভাবো, সত্যি তো তখন কিন্তু এইরকম এখন যেটা আমরা আর কি বুঝি যে এটা এটা হয়, এটা ন্যাচারাল, এটা হরমোনের জন্য হয়। যেমন একটা মেয়ে হওয়া হরমোনের জন্য, ছেলে হওয়া হরমোনের জন্য। তো এরকমই যে আমাদের মনটা পুরুষের, শরীরটা হয়তো নারীর, এরকম হতেই পারে, কোয়াইট নর্মাল। তো কেমন লাগলো? থ্যাংক ইউ সো মাচ অনামিকা মাসিমণি, যেমন আপনি বলেছিলেন ওরকম ভাবে প্রস্তুত করার চেষ্টা করেছি, আশা করি আপনার ভালো লাগবে। আরো ঘটনা থাকলে মাসিমণি পাঠিয়ে দিন। আর জয়দার ঘটনা শেয়ার করার আগে যেটা আমি সবসময় বলি যে আমরা কথা বলবো ভূতুর আড্ডা স্টেশন, কোন রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন। তো চলো আমি আর দেরি করছি না, জয়দার ছোট্ট ঘটনা। জয়দার এরকম ঘটনা, মানে জয়দা আমার ঘটনাটা শুনেছিল, মোস্ট প্রবাবলি সেটা অনিমাদি পাঠিয়েছিলেন। আমি বলেছিলাম আমাদের ওদিকের মানে আসামেরই ঘটনা, একটা গাছের ঘটনা। মানে গাছটা না তোমার তুফানে পড়ে গেছিল, কিন্তু সে অনেকদিন পরে এসে দেখে গাছটা বহাল তবিয়তে আছে, মানে গাছেরও যে আত্মা হয়। তোমাদের যদি মনে আছে, যারা রেগুলার ফলো করো আমি জানি মনে আছে। তো ওই ঘটনা শুনে জয়দা, তো আমি বললাম সেলস এন্ড মার্কেটিং এ আছেন না, তো বলছে যে তুমি নগাঁওয়ের কথা বলো, তো আমার নগাঁও একদিন ইয়ে পড়েছিল, মানে ওনার ট্যুর পড়েছিল, 2 দিন থাকতে হবে, লঙ্কা হোজাই ওইসব কভার করবেন, তারপর এদিকে তোমার জোরহাট ওইসব কভার করবেন। তো নগাঁও ওনার মেইন সেন্টার রেখেছিলেন। তো নগাঁয় তো আরো কলিগ আছে, তো কলিগের মুখে শুনেছে, তো কলিগের না মামার বাড়ি খানিকটা দূর, ওই ধরো তোমার লঙ্কা হোজাই ক্রস করে ওইসব ওই সাইডের কথা বলছি, হ্যাঁ। তো বলছে যে ওর মামার বাড়ি অনেক দূর, আর জেনারেলি ছোটবেলা আমরা যতই মামার বাড়ি যাই, এই যে আমি বলি এত মামার বাড়ির স্মৃতিচারণ করি, আজ প্রায় হয়তো 10 বছরের উপর হয়ে গেছে আমি মামা বাড়ি যাই না। তো বড় হয়ে গেলে কি হয়, আমরা কাজ করবো, যেমন আমার বিয়ে হয়ে গেছে, আমি একটা অন্য জায়গায় চলে এসেছি, তো আমার পক্ষে পসিবল না। আর বড় হয়ে গেলে যখন চাকরি ঠাকরিতে ছেলেরা লেগে যায় না, তো ওই রেসপন্সিবিলিটিস এত চলে আসে যে আর মামার বাড়ির পথে হয়তো ওরা মানে ভুলেই যায়। তো ওই ওই মানে জয়দার যে কালিগের মামার বাড়ি ছিল ওই হোজাই লঙ্কা ক্রস করে, হ্যাঁ। তো ওখানে না একটা, আমি জানি না, আমার মামার বাড়িতেও কিন্তু কাঁঠাল গাছের কথাই বলেছিলাম, ভৌতিক কাঁঠাল গাছ, যেখানে আমার মাও দেখেছিলেন। তো ওইখানেও কাঁঠাল গাছে ছিল বেশ বড় পুক্ত পুরানা কাঁঠাল গাছ, এবং সেখানে নাকি ফ্রিকুয়েন্টলি মানে ওর জয়দার কালিগ শুনেছিলেন, মানে যখনই মামার বাড়ি যেতেন সবাই বলতেন যে সন্ধ্যাবেলা দুপুরবেলা কাঁঠাল তলায় যাবি না, ওখানে কিন্তু ভূত আছে। ভূত আছে কেন বলেন, যে বিকজ ওই গাছটাতে পার্টিকুলারলি, এত গাছ হয়তো আম গাছও আছে, আরো অনেক গাছ আছে, জানি না কেন ওই গাছটাতেই এক এক করে প্রায় 4 জন নাকি আত্মহত্যা করেছেন, গলায় দড়ি দিয়েছিলেন। তো যাই হোক এই কথাটা মানে, আর ওই গাছটা ক্রস করেই সেই কলিগের মামার বাড়ি যেতে হয়, রাস্তার মানে ধারেই বেশ বড় কাঁঠাল গাছ, হ্যাঁ। তো যাই হোক ওই কাঁঠাল গাছে নাকি ফল হতো না, বুঝেছো, কিন্তু কাঁঠাল গাছ যেহেতু গাছ তো হচ্ছে হচ্ছে ছায়া তো দেয় মানুষকে, তাই আর কি কাটেনি। প্রায় 6-7 বছর পর জেনারেলি দেখো আমরা মামার বাড়ির সঙ্গে কথা হলেও, আচ্ছা ওই পেয়ারা গাছটা ঠিক আছে, বড়ই গাছটা ঠিক আছে, নিশ্চয়ই এই কথা তো বলি না, গাছের ব্যাপারে থুড়ি না আমরা হাল হাকিকাত জিজ্ঞেস করি, বলি যে ওই মামা ভালো আছে, ওই মাসি ভালো আছে, ওই মামি ভালো আছে, মামার তো বোনরা ভালো আছে, বা ওই যে ঠাকুমা বা ওই যে দিদিমা, ওই বাড়ির দিদিমাটা ভালো আছে, শরীর সুস্থ আছে, মানুষের খবর নেই, গাছের তো আর খবর নেই না। অনেকদিন পর ওনার মানে ওই জায়গায় আর কি কাজ পড়েছে, তো বলছে মামার বাড়িও অনেকদিন যাওয়া হয়নি, 5-6 বছর পরের ঘটনা আর কি, 5-6 বছর যাবত উনি যাননি, ঠিক আছে। তো উনি মানে ভাবতেও গা শিউড়ে যায় ব্যাপারটা, যে উনার মানে মামার বাড়ি তো ছোটবেলা থেকে যদিও অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেকটা শহরের টাচ লেগেছে। তো বেশ রাত্র হয়েছে, মামার বাড়িতে ফোন করেই দেওয়া ছিল যে মামা আমি কিন্তু রাত্রেবেলা আসবো, থাকবো রাত্রেবেলা, ডিনার তোমাদের সঙ্গে করবো, কাজ করছে, মামারাও খুব খুশি, এত বছর পর ভাগ্না আসতেছে। ঠিক আছে, তো ওই সময় লোডশেডিংটা হতো, এবং যেই কথা বলছি একটু গ্রাম্য অঞ্চলই লোডশেডিং হয়েছিল। তো হারকেন, তারপর হলো ল্যাম্প ওইসব, তারপর চার্জিং লাইট গুলি যে থাকতো ওগুলি আর কি ছিল, এবং একটু ঠান্ডা 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 ঠান্ডার দরুনে কি হয়েছে, রাস্তায় মানুষজন ছিল না। তো আস্তে আস্তে বেশ 10:30 বাজে, এবং মোটামুটি লোক শূন্যই ছিল, জনমানব শূন্যই ছিল জায়গাটা।
ও যেতে যেতে দেখছে হঠাৎ ওর চোখে পড়ে, মানে কাঁঠাল গাছটা তো দেখেছে, যে মামার বাড়িতে আর কি ঢুকবে বলছে আরে ওই কাঁঠাল গাছটা না, এরকম করে তাকিয়েছে, উমা কাঁঠাল গাছ তো দেখেছে। অ্যান্ড ওর জাস্ট ও দেখে এতটাই জোরে চিৎকার দিয়েছে, মানে মামার বাড়ির থেকে দৌড়েছে, পাড়া প্রতিবেশী দৌড়েছে, ওকে দেখেছে যেন গাছের মধ্যে একজন ঝুলছে, ওর মাথায় এটাই এসছে যে আবার কেউ ঝুলে গেছে, এই গাছটাতে আবার ঝুলেছে কেউ। যখন মামা চলে এসছে না, চোখের নিমেষে কিন্তু ওই বডিটা পুরো গায়েব হয়ে গেছে। তখন না মামা বলছে চিৎকার দিয়েছিস কেন, ও না হতবম্ব হয়ে বলে কালিকটার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। তো মামা নাকি ওনাকে ধরে ধরে মামার মানে নিয়ে গেছে, হাত পায়ে জল দিয়েছে, মাথা ধুইয়ে দিয়েছে, জল খাওয়াচ্ছে, বলে কি হয়েছে তোর, কি হয়েছে? বলছে মামা কাঁঠাল গাছটার মধ্যে না আমি, ওই যে যেই কাঁঠাল গাছে ছোটবেলায় বলতাম না দুপুরবেলা যেতে না, সন্ধ্যাবেলা যেতে না, ওখানে আবার একজন সুইসাইড করেছে, এই যে ঝুলতাছে। তো আমাদের ওখানে ভাষা তো এরকমই, ওটাই চলে আসছে। জয়দা আমার সঙ্গে এরকম ভাবে এই ঘটনা শেয়ার করে, আমি তো বলি তোমাদের সুবিধা মতোই শেয়ার করো। হ্যাঁ, তো বলছে কে ঝুলতাছে, বলছে জানি না। হ্যাঁ, ওটা মেয়ে না ছেলে আমার অতটা হুঁশ নাই, খালি দেখছে একটা ঝুলতাছে, গলায় দড়ি দিছে। হ্যাঁ, আমাদের ওখানে গলায় ফাঁস দেওয়া বলে, হ্যাঁ, আহ, মানে ফাঁসি দিছে আর কি। তো মামা বলছে কি বলিস, কাঁঠাল গাছ, চল তো তোর ভয় ভাঙাতে হবে বলে চার্জিং লাইট, তখনও কারেন্ট আসেনি, চার্জিং লাইট নিয়ে ওই জায়গাটা পুরো দেখেছে, পুরো ফাঁকা। বলছে আরে মাত্রই তো কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছটা করলো গেল কই? বলছে কাঁঠাল গাছ কেটে কাইটা ফেলাইছে, তো মানুষ অনেক ভয় পাইছে রাত্রেবেলা, অনেক রাত্রে মানে কেউ একা একা আসলেই কাঁঠাল গাছটারে দেখতো, এটার মধ্যে অনেকে তোর মতো অনেকে দেখছে, কিন্তু কাটার পরে যদিও কেউ দেখে নাই, কিন্তু তুই প্রথমবার এরকম করে দেখলি। হ্যাঁ, কাঁঠাল গাছ তো প্রায় 3.5-4 বছর আগে কাটতে ফেলানো হয়েছে, এই ভয়ের জন্যই কাটছে। তো যেহেতু ভয় পেয়েছে, পরের দিন কিন্তু মামা ওই গুনিন ওঝা, স্থানীয় গুনিন ওঝাকে দিয়ে ওকে ঝাড়িয়েছে, তারপরে শস্য টস্য পুরোতে দিয়েছে, নজরটা মানে ইয়ে করে দিয়েছে, আহ নজর কাটানো যে বলে ওটা করে দিয়েছে। তো যাই হোক, তারপর আর কোনো প্রবলেম হয়নি। তো জয়দা ওই ঘটনার জন্য কিন্তু আজকে আমরা এই ঘটনাটা পেলাম। তোমরাও ঘটনা শেয়ার করতে থাকো, এভাবে ভালোবাসা দিতে থাকো। তো চলো বন্ধুগণ, আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।